পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া তিন ফ্রন্টে সমস্যা, সংঘর্ষ এবং অনেক কিছুর ছায়া পড়েছে। পৃথিবী এখন উত্তপ্ত তিনটি মহাফ্রন্টে। পূর্ব ইউরোপে পোকারভক্সের যুদ্ধের কামানের শব্দ, মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধ আক্রমণের ঘূর্ণিপাক, আর দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্র ভারত কৌশলগত জোটের নতুন সমীকরণ। একদিকে রাশিয়া ইউক্রেন সংঘর্ষের আগুন দিনে দিনে সারা ইউরোপে ছড়িয়ে পড়ছে, অন্যদিকে তেহরানে সামরিক চিকিৎসা সম্মেলনের আড়ালে ইরান ঘোষণা দিচ্ছে সর্বাত্মক সামরিক সক্ষমতার। আর ওয়াশিংটন ও দিল্লিতে ট্রাম্প মোদির বাণিজ্য কৌশলগত খেলায় পুনর্গঠিত হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরের শক্তির মানচিত্র। তিন ফ্রন্ট, তিনটি ভিন্ন যুদ্ধের ভাষা, কিন্তু বাস্তবতা একটাই। বিশ্ব দাঁড়িয়ে আছে এক নতুন ভূ রাজনৈতিক পূর্ণ বিন্যাসের দোরগোড়ায়। এখান থেকে পৃথিবীর ভারসাম্য যে কোনো একদিকে ঘুরে যেতে পারে। আজকের টপ নিউজে আমরা এই তিনটি ক্ষেত্রের ঘটনা প্রবাহের আড়ালে লুকিয়ে থাকা শক্তির খেলা, অভিযান, কূটনীতি ও ভবিষ্যতের ঝুঁকি খুঁজে দেখার চেষ্টা করব। সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আমাদের এই ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। চলুন তাহলে শুনে আসা যাক। পোকারভক্স, ডোনেক্সের গেটওয়ে বলা হয় তাকে। রাশিয়ার চোখ এখন ঠিক সেখানে আটকে গেছে। পুতিন গত 1.5 বছর ধরে এই জায়গাটা দখলে আপ্রাণ চেষ্টা করছে। এখন তিনি সফলতার দোরগোড়ায় পৌঁছে গেছেন বলা যেতেই পারে। ইউক্রেনের পূর্বাঞ্চলে স্ট্র্যাটেজিক হাব বলা হয় পোকারভক্সকে। যদি এটি পতন হয়, ডোনেস্কের বাকি অঞ্চল রাশিয়ার জন্য অনেকটাই খুলে যাবে। এই শহর ঘিরে যুদ্ধ এখন সবচেয়ে তীব্র থেকে তীব্র হচ্ছে। মনে রাখা জরুরি, এই শহরটি দখলে নিতে পুতিনের বাহিনী টানা 1.5 বছর ধরে লড়ছে, আর এখন তারা বিজয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে বলে ধরে নেওয়া যেতে পারে। আমরা বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে রাশিয়ান এবং পাশ্চাত্যের যে গণমাধ্যমগুলা দেখছি, সেখানে এই খবরগুলা উঠে আসছে। আসলে সেখানে কি ঘটছে চলুন একটু শুনে আসি। রাশিয়া বলছে তারা মিনোদ্রাককে প্রায় 4 দিক থেকে ঘিরে ফেলেছে। 2টি জেলায় দারুণ অগ্রগতি হয়েছে বলে তারা বারবার প্রচার করছে। আর এদিকে ইউক্রেন বলছে শহরে এখনও সাপ্লাই চেইন ঠিক আছে, নতুন সৈন্যদের সেখানে নেওয়া হচ্ছে, অবস্থান ধরে রাখা হচ্ছে, রুশরা ঢুকতে পারছে না। আপনি একটু খেয়াল করছেন, 2 দেশ 2 রকম কথা বলছে। এটাই স্বাভাবিক, যুদ্ধক্ষেত্রে এই ধরনের নিউজগুলো এভাবেই আসে। আর অল্প কয়েকটা দিন অপেক্ষা করলে আসলে কি চিত্র সেটা উঠে আসবে। তবে এখন পর্যন্ত নিরপেক্ষ যে গণমাধ্যমগুলো আছে সেগুলো রুশের অগ্রযাত্রা এলাকা পুরো ঘিরে ফেলেছে, এই ধরনের রিপোর্টই বেশি আসছে। 1,50,000 রুশ সেনা পোকারভক্স অপারেশনে জড়িয়ে পড়েছে। ইউক্রেনের শীর্ষ কমান্ডার সিরেস্কি বলছেন রাশিয়া পোকারভক্সকে দখলের জন্য প্রায় 1,50,000 সৈন্য জড়ো করেছে। দ্রুত কৌশল বদলে শত্রু টানা চাপ তৈরি করছে। তার মানে ইউক্রেন স্বীকার করে নিচ্ছে এটি শুধু ফ্রন্টলাইনের যুদ্ধ নয়, এটি পূর্ব ইউরোপের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এই ধরনের যুদ্ধ এখানে হচ্ছে। এদিকে দক্ষিণ ফ্রন্ট ঝাপরজিয়া গ্রে জোন বাড়ছে। কিভাবে? রাশিয়া দাবি করছে 24 ঘন্টায় 3টি এলাকা নিয়ন্ত্রণে। আর ডিপ স্টেট কি বলছে? তারা বলছে গ্রে জোন বাড়ছে, মানে সেখানে কেউ পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। গ্রে জোন মানে যে এলাকাটা কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না, সেটাকে গ্রে জোন বলে। এটি নতুন আক্রমণ প্রতিরোধের প্রস্তুতির একটা ইঙ্গিত দিচ্ছে। যে দেশে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ, সেই দেশে রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এজন্য ইউক্রেনের জন্য আরেক ফ্রন্টলাইন খুলে দেওয়া হলো। যুদ্ধের মাঠে গোলার শব্দ, ড্রোনের হামলা, বিদ্যুৎ বিভ্রাট, তার মাঝেই ভেসে উঠছে একটি অস্বস্তিকর সত্য, এনার্গোয়াতম ভেতরে কিকব্যাক স্কিম। স্বাধীন দুর্নীতি ব্যুরো NABU জানাচ্ছে রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানিটিকে ঘিরে বড় আকারের দুর্নীতির চক্র খুঁজে পাওয়া গেছে। তদন্তকারীরা যখন নথিপত্রের স্তূপ উল্টে দেখছিলেন, তখনই সামনে আসে আরেকটি খুবই মারাত্মক নাম, সংবেদনশীল নাম। সে নামটা কি? তিমুর মিডিচ। এই তিমুর মিডিচ কে তিনি? ইউক্রেনীয় গণমাধ্যম বলছেন তিনি প্রেসিডেন্ট জেলেনস্কির ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং সহযোগী। আপনাদের মনে আছে দর্শক, অনেক আগে বাইডেন প্রশাসনের সময়ও
যখন ইউক্রেনকে সাহায্য করা হতো, নগদ অর্থ, নগদ ডলার দেওয়া হতো, সে ডলারগুলা সরাসরি জেলেনস্কি সরিয়ে ফেলেছেন এমন অভিযোগ উঠেছিল। তারপর থেকে কিন্তু বাইডেন প্রশাসন, মানে আগের প্রশাসন, তারা ডলার মানে নগদ অর্থ সরবরাহ বন্ধ করে দিয়েছিল। কোথায়? আর সবচেয়ে নাটকীয় বিষয়, তদন্তকারীরা তার কিয়েভে বাসার পৌঁছানোর আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার মানে তিনি আগেই টের পেয়ে গেছিলেন। এই ঘটনা শুধু ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিতে ভূমিকম্প তুলছে না, এটি কিয়েভের আন্তর্জাতিক বন্ধুদেরও অস্বস্তিতে ফেলতে পারে। এটা স্বাভাবিক। তোমাকে আমরা সাহায্য দিচ্ছি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য, তোমার অর্থনীতি বাঁচার জন্য, আর তোমারই ঘনিষ্ঠজন মানে জেলেনস্কি ঘনিষ্ঠজনরাই দুর্নীতি করে দেশ ছেড়ে পালাচ্ছে। যে দেশকে বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হচ্ছে, সে দেশে শীর্ষ জ্বালানি প্রতিষ্ঠানে দুর্নীতির ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। এটি পশ্চিমা রাজধানীগুলোতেও নতুন প্রশ্ন তুলতে বাধ্য করছে। তারা বলছে তাদের ট্যাক্সের টাকায় কেন ইউক্রেনকে সাহায্য করা হচ্ছে। যুদ্ধের মাঝেও জেলেনস্কি বারবার বলেছেন দুর্নীতি নির্মূল না করলে ইউক্রেন বাঁচবে না, কিন্তু এনারগোদাম কাণ্ড সেই অঙ্গীকারকে আরও কঠিন পরীক্ষার মুখে ঠেলে দিচ্ছে। গল্পটি এখনও শেষ হয়নি। কিকব্যাকের টাকার পথ, পলাতক মিন্ডিচের ভূমিকা এবং রাজনৈতিক যোগসূত্র সব কিছু মিলিয়ে ইউক্রেনের জন্য এটি এক নতুন ঝুঁকিপূর্ণ অধ্যায় শুরু হতে চলেছে। বিদ্যুৎবিহীন একটি কক্ষ থেকে সাক্ষাৎকারে জেলেনস্কি সেই উক্তি, বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, তিনি পান না। তাদের সম্পর্ক বলে স্বাভাবিক, ব্যবসায়িক, গঠনমূলক। ট্রাম্প কিছু ছুঁড়ে মারেননি এমন মন্তব্য করে তিনি বৈঠকের উত্তেজনা কমিয়ে দেখাতে চেয়েছিলেন। কেন জেলেনস্কি ভয় পান না? বারবার একই প্রশ্ন, কেন জেলেনস্কি ভয় পান না? তার কথায় আমেরিকা শত্রু না, তাদের বন্ধু। সহায়তা শেষ হওয়া পর্যন্ত কোনো সহায়তায় যথেষ্ট নয়। জেলেনস্কির এই মন্তব্য শুধু রাজনৈতিক নয়, এটি ট্রাম্প যুগের একটি কঠিন বাস্তবতার সামনে একটি কৌশলগত অবস্থান। এদিকে হঠাৎই ট্রাম্পের নতুন সুর, ইন্ডিয়া ইউএস ফেয়ার ট্রেড ডিল ইজ ভেরি ক্লোজ। এই চুক্তি হলে এর সম্ভাব্য প্রভাব কি হবে? নাম্বার 1, জ্বালানি রপ্তানি বাড়াবে যুক্তরাষ্ট্র। নাম্বার 2, ভারত পাবে নিরাপত্তা বাণিজ্য সুবিধা। নাম্বার 3, মার্কিন কোম্পানি পাবে নতুন বিনিয়োগের সুযোগ। নাম্বার 4, ইন্দো প্যাসিফিক কৌশলে ভারতকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে। কিন্তু দর্শক, আপনাদের মনে আছে তো, কিন্তু মাত্র কয়েক মাস আগেই ট্রাম্প ভারতকে অতিরিক্ত 25% শুল্ক দিয়ে চাপ দিয়েছিলেন, কারণ ভারত রাশিয়ার তেল কিনছিল। এটাই ট্রাম্পের নীতি, কঠোর চাপ, পরে হঠাৎ উদারতা, সবটাই কৌশল। তেহরানে এশীয় সামরিক চিকিৎসা সম্মেলনে রিয়ার অ্যাডমিরালের ঘোষণা, তারা সব খাতে সামরিক সক্ষমতা শক্তিশালী করছে। এটি স্থায়ী কৌশলগত একটি নীতি। ইরানের কৌশলগত পয়েন্টগুলো কি কি রয়েছে চলুন একটু দেখে আসি। বিমান বাহিনী, স্থল বাহিনী, নৌবাহিনী, সাইবার সবখানেই উন্নয়ন করছে তারা। 12 দিনের মধ্যপ্রাচ্যের একটি দেশ ও ইরানের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শক্তি বাড়ানো হচ্ছে। আল-উদেয় ঘাঁটিতে হামলা, ইরানের প্রথম প্রকাশ্যে সরাসরি আঘাত। যুদ্ধবিরতি হয়েছে ইরানের সফল প্রতিরোধের কারণে, এটা তারা দাবি করছে। এশীয় সম্মেলনের গুরুত্ব, চীন, রাশিয়া, পাকিস্তান, বেলারুশ সবাই উপস্থিত। এটি যুক্তরাষ্ট্র বিরোধী ব্লকের সামরিক সহযোগিতারই প্ল্যাটফর্ম। ইরানের উপস্থিতি এখানে আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। পূর্ব ইউরোপ রাশিয়া পোকার বক্সে চাপ বাড়াচ্ছে, যদি এটি পতন হয় যুদ্ধের ধারা বদলে যেতে পারে। নাম্বার 2, মধ্যপ্রাচ্য, ইরান, ইসরায়েল, মার্কিন সংঘর্ষে নতুন অধ্যায় শুরু হয়েছে। ইরান সামরিকভাবে এখন প্রস্তুত, তাদের দাবি। নাম্বার 3, দক্ষিণ এশিয়া, ট্রাম্প ভারতকে টানছেন চীন ও রাশিয়ার বিরুদ্ধে একটি শক্তিশালী অংশীদার হিসেবে। পৃথিবী এখন খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। পূর্ব ইউরোপে প্রতিটি কামানের শব্দ যেন বাতাসকে কাঁপিয়ে দেয়, শত্রুর আগমন ঘোষণা করে, প্রতিরোধের ডাক দেয়। মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রের আগুন আকাশে রং ফেলে, শূন্যে শিখা নাচে, মানুষের হৃদয় ভেঙে যায়। দক্ষিণ এশিয়ায় কূটনীতির সূক্ষ্ম তর্ক ও বাণিজ্যিক টানাপোড়েন চলেই যাচ্ছে।
যেখানে প্রতিটি চুক্তি ও সিদ্ধান্ত ভবিষ্যতের মানচিত্র এঁকে দিচ্ছে। 3টি ফ্রন্ট, 3টি ভিন্ন গল্প, কিন্তু এই বিস্তীর্ণ জটিলতার মাঝেও একটি সত্যি যেটা অটল হয়ে দাঁড়িয়ে আছে, তা হচ্ছে সব সংঘাত, সব কৌশল, সব সিদ্ধান্ত একদিকে নিয়ে যায় নতুন বিশ্ব ব্যবস্থার দিকে। খবর সংযোগের টপ নিউজের আয়োজনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর অবশ্যই খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এই ভিডিওগুলো, আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, কোন বিভাগ থেকে দেখছেন, কোন জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে দেখছেন, এমনকি কোন এলাকা থেকে দেখছেন, আমাদেরকে কমেন্টে জানান। আমি কাজল হায়দার আজ এখানে বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও হাজির হব ইনশাআল্লাহ। টপিক থাকবে নতুন, দৃষ্টিভঙ্গি থাকবে আরও গভীরে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।